কেমন আছো তোমরা সবাই? ম্যাথমেটিক্সে তোমাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি, অনেকদিন পরে এলাম ঠিকই, বাট চলে এসেছি তোমাদের সাথে সময় কাটাতে, অঙ্ক করতে। আর অঙ্ক যখন করব তাহলে তোমরা আগে থেকেই হচ্ছে খাতা, পেন এবং বই নিয়ে বসে যাও। আজকে শুরু হবে লম্ব বৃত্তাকার শঙ্কু, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 10-এর এবং খুব দারুণ চ্যাপ্টার। ঠিক আছে, চলো একদম উল্টোপাল্টা সময় নষ্ট না করে শুরু করা যাক মেন টপিকে। আগে বলো তোমরা যে শঙ্কুর উদাহরণ যদি আমি বলি, আহ তোমরা সবাই জানো টোপর, জানোই না? টোপর হচ্ছে একটা শঙ্কুর উদাহরণ। ঠিক আছে, বিয়ের সময় বরেরা যেটা পরে তোমরা তো জানো সবাই। আর ধরো সবাই মোচা খেয়েছো, ঠিক আছে, মোচার মাঝখান থেকে যদি আমি কেটে দিই তাহলে যে শেপটা তৈরি হবে সেটাও একটা শঙ্কুর মতন দেখতে হবে। তারপরে তোমরা মশলা মুড়ি খেয়েছো বা কর্নেটো, আইসক্রিম তো সবাই খেয়েছো। হ্যাঁ, কর্নেটোর যে শেপটা, কর্নেটো ওই যে শেপটা, ওটাই হচ্ছে তোমার শঙ্কুর উদাহরণ। এবার চলো, শঙ্কুর উদাহরণ তো বললাম, এবার শঙ্কুটা আঁকি। অ্যাকচুয়ালি শঙ্কু আঁকতে গেলে আমাদের কি দরকার, চলো এসো দেখা যাক। দেখো, শঙ্কু অ্যাকচুয়ালি আঁকতে গেলে আগে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা বৃত্ত দরকার। ঠিক আছে, এরকম একটা গোল করে একটা কাগজ কেটে নিলে, ওকে, এই বৃত্তের এটাকে আমরা কি বলবো? কেন্দ্র। এটা তো আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা, এই যে এইটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটা, এই রেখাটাকে আমরা কি বলতে পারি? এই রেখাটাকে আমরা হচ্ছে তোমার ব্যাসার্ধ বলতে পারি। আর আমরা কি জানি? বৃত্তের ব্যাসার্ধ সব সময় একই হয়। তুমি যেখান থেকেই টানো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সব জায়গায় কি হয়? সমান হয়। তাহলে এটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি। আচ্ছা, এই ব্যাসার্ধকে আমরা সাধারণত আর দিয়ে রিপ্রেজেন্ট করি, কিন্তু এখানে আমি এল ধরবো। এল কেন ধরবো, কি জন্য ধরবো, পরে তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো, এটাকে আমরা এল ধরছি, এটাকেও আমরা এল ধরবো, কারণ ব্যাসার্ধ তো একই হয়। আচ্ছা, এবারে এটা তো ধরে নিলাম, এটা কেন্দ্র, এটা এল, এটা এল, এল মানে হচ্ছে এখানে ব্যাসার্ধ। এবারে কথা হলো দাদা বা স্যার, হোয়াট এভার, তোমরা এবারে কথা হলো যে দাদা এই বৃত্তটা থেকে আমরা কিভাবে শঙ্কু তৈরি করবো, রাইট? আচ্ছা, শঙ্কু করার আগে আমাদের যেটা জানতে হবে যে এই বৃত্তের, ঠিক আছে, আচ্ছা বলো তো এই বৃত্তের অ্যাঙ্গেল কত, মানে কোণ কত? এই বৃত্তটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি কোণে, মানে সবকিছুর একটা অ্যাঙ্গেল হয় না? তো বৃত্তের অ্যাঙ্গেলের পরিমাপ কত এটা তোমাদের জানা উচিত। একটা বৃত্তের অ্যাঙ্গেল মানে কোণের মাপ, একটা বৃত্তীয় মানে বৃত্তের যে কোণ, সেই কোণের মাপটা হচ্ছে তোমার কত? 360 ডিগ্রি হয়। এই পুরো বৃত্তটার কোণ হচ্ছে কি হয়? 360 ডিগ্রি। আর দেখো, এইখান থেকে আমি যদি এরকম ভাবে যদি এই বৃত্তটাকে কেটে নিই, ঠিক আছে, মানে বৃত্তটার এই যে ব্যাসার্ধ আছে না, এই ব্যাসার্ধটাকে যদি আমি কেটে বার করে নিই তাহলে কেমন দেখতে হবে এটা তোমরা মনে রাখো। এটা আমি পরে কাজে দেখাবো, মানে এটার কাজ আছে। ঠিক আছে, একটা বৃত্তের যে কোণ, এই পুরো অ্যাঙ্গেলটার ভ্যালু কত? 360 ডিগ্রি। ঠিক আছে, এবারে আমি বললাম শঙ্কু কিভাবে তৈরি হয়। দেখো, এই বৃত্তের আচ্ছা, বৃত্তের এটা তো পরিধি তোমরা জানো, এটা ব্যাসার্ধ। বৃত্তের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এইটার এইটা, এখান থেকে আমি এটাকে কেটে যদি বার করে নিই, আচ্ছা বলি একটা, এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটাকে যদি আমি কেটে বার করি কেমন দেখতে হবে জানো? দেখো, এরকম ভাবে হবে। ঠিক আছে, দেখো, এই যদি কেন্দ্র হয়, এইখান থেকে এই আসবে, এইখান থেকে এই যাবে। আর যেটা কেটে বার করে নিলাম, আমি একটু ধরো টেনে বার করে নিয়েছি, ঠিক আছে, এই পোর্শনটা ধরো আমি কেটে বার করে নিয়েছি, বৃত্তের এই পোর্শনটা আমি কেটে বার করেছি। আচ্ছা, এই যে কেটে বার করে নিলাম, মানে এইটাকে আমরা কি বলবো আর এইটাকে কি বলবো? এগুলোকে আমরা বলবো হচ্ছে তোমার বৃত্তকলা। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলবো? বৃত্তকলা। একটা দেখো বড় আর একটা দেখো ছোট, মানে যেটা কেটে বার করে নিলাম সেটা ছোট, আর যেটা পড়ে আছে সেটা বড়। ঠিক আছে, আচ্ছা এবার কথা হচ্ছে, আচ্ছা এই শঙ্কু কিভাবে তৈরি হয়ে যাওয়ার আগে আমি কতগুলো জিনিস তোমাদের বলতে চাই, যেটা জানাটা খুব দরকার। ধরো একটা বৃত্তের এই যে কেটে বার করে নেওয়া অংশটাকেও আমরা বলবো বৃত্তকলা, এই অংশটাকেও আমরা বলবো, যেটা পড়ে আছে সেটাকেও আমরা বলবো বৃত্তকলা। এবার কথা হচ্ছে, এই পুরো বৃত্তের পরিধির ফর্মুলা, পুরো বৃত্তের পরিধির ফর্মুলা কি? এখানে যেহেতু ব্যাসার্ধ এল, মানে এটাও এল, এটাও এল, তার মানে এটাও এল হবে, এটাও এল হবে। ঠিক আছে, এটাও এল হবে, এবং সরি দাঁড়াও, এটা মুছে দিই। ঠিক আছে, এটাও এল হবে, আর এটাও কি হবে? এটা হচ্ছে তোমার এলই হবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে দাদা, যখন গোটা বৃত্ত ছিল, হ্যাঁ,
তখন এই বৃত্তের ক্ষেত্রফল কি হবে? যখন গোটা বৃত্ত ছিল তখন এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই, এখানে যেহেতু ব্যাসার্ধ এল তাহলে আমরা কি লিখবো? এল স্কয়ার, ঠিক আছে। আর এই বৃত্তের পরিধির ক্ষেত্র, এই পরিধি কত হবে? 2 পাই এল, এটা হচ্ছে ক্ষেত্রফল, আর এটা কি? পরিধি, ঠিক আছে। এটা ক্ষেত্রফল, এটা পরিধি। এই বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে তোমার পাই এল স্কয়ার, আর এই বৃত্তের ক্ষেত্রে পরিধি হবে 2 পাই এল, যেহেতু এল এখানে ব্যাসার্ধ। বোঝা গেল? এবার কথা হচ্ছে দাদা, এটা তো গোটা বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল এত, পরিধি এত। আমার প্রশ্ন হলো, এই যে কেটে নেওয়া অংশ যেটা আমি বার করে নিলাম, এইটার পরিধি কত বা ক্ষেত্রফল কি করে বার করব? এই যে যেটা পড়ে আছে এর ক্ষেত্রফল বা পরিধি কত? এর ক্ষেত্রফল মানে এই যে কেটে নেওয়া অংশের মাঝে কতটা জায়গা আছে, এটা কি করে পাবো? বা এইখান থেকে এই যে পুরোটা, এর পরিধি এইখান থেকে শুরু করে এতটা, এর মানটা কত সেটা কি করে পাবো? এইটার ক্ষেত্রেও সেম, এর মধ্যে কতটা জায়গা আছে সেটা কি করে পাবো? বা এইখান থেকে এই পুরোটা, ঠিক আছে, মানে এইখান থেকে শুরু করে এই পরিধিটা কত সেটা কি করে পাবো? তার জন্য হচ্ছে এই কোণের মানটা আমাদের জানা দরকার। আচ্ছা আমি একটা কথা বলি, যখন আমি কেটে নিলাম এখানে একটা কোণ তৈরি হয়েছে না? এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এখানে যেমন একটা কোণ তৈরি হচ্ছে, এখানেও কি হয়েছে? একটা কোণ তৈরি হয়েছে। মানে এইখানটায় একটা কি তৈরি হচ্ছে? অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি ধরে নেবো? থিটা। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি ধরে নিচ্ছি? থিটা। তাহলে এই থিটার মানটা যদি আমি জানি, এই থিটার মানটা জানলেই আমরা এর ক্ষেত্রফলও পেয়ে যাব, পরিধিও পেয়ে যাব, আবার এইটারও ক্ষেত্রফলও পেয়ে যাব, পরিধিও পেয়ে যাব। যাই হোক, কি করে পাবো? দেখো, যদি আমি এই বড়টাই নিচ্ছি, ঠিক আছে, এই বড়টার যদি আমি বার করি তাহলে কিছুই না, এই বৃত্তের বা এই কেটে নেওয়া অংশটাও যদি আমি নিই, যাই বলো, ঠিক আছে, এই বড়টাও নিতে পারো, কেটে নেওয়া অংশ নিতে পারো, তাহলে এর ক্ষেত্রফল বা পরিধি কি জানতে হবে? আমাদের এই থিটার মানটা জানতে হবে, ঠিক আছে। এই থিটার মান যদি আমি জানি তাহলে পরিধি তখন হবে এই কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয়েছে, মানে কাটার পরে অ্যাঙ্গেলটা কত হয়েছে, কতর মধ্যে টোটাল কোণ কত? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির মধ্যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা বৃত্তকে কেটে নিয়েছি, ইনটু যদি আমি ক্ষেত্রফল বার করি তাহলে কি হবে? পাই এল স্কয়ার। ব্যাস এটাই, মানে এইটুকু অংশের বলো বা এইটুকু অংশের বলো, এই কোণটা জানলেই আমরা এইটা ক্যালকুলেট করলেই আমি এইটার বা এইটার যে কোনো একটার আমি ক্ষেত্রফল পেয়ে যাব। মানে এইটুকু অংশের ক্ষেত্রফল বার করতে গেলে এইটা দরকার। এবার থিটার মান এখানে বসালে কাটাকাটি করলে যেটা হবে সেটা। পরিধি কি? পরিধিও ঠিক সেম, কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয়েছে, ঠিক আছে, সেটা উপরে, আর নিচে কত, টোটাল কত? 360 ইন্টু কি হবে? 2 পাই এল। এইটা গুণ করে দিলেই আমরা ধরো এইখান থেকে শুরু করে এইটার পরিধি কত পেয়ে যাব, আবার এইখান থেকে শুরু করে এইটার পরিধি কত পেয়ে যাবো। মানে যে কোনো একটাই তুমি বার করতে পারবে, কোনটা থাকলে আমি যে কোনো, ধরো এইটার আমি বার করতে চাইছি, তাহলে এর কোনটা কত, এর কোনটা জানলে এইটা বাই 360 ইন্টু 2 পাই এল, মানে 2 ইন্টু পাই ইন্টু, এবার ব্যাসার্ধের মান দেওয়া থাকলে বার করলেই আমরা পেয়ে যাব এইটুকুর পরিধি কত। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে যখন এরকম বৃত্তকলা তৈরি হবে, সেই বৃত্তকলার পরিধি বা বৃত্তকলার পরিধি তো হয় না, মানে বৃত্তকলার এই যে এই অংশটা, ঠিক আছে, এই পরিধির এই ছোট্ট অংশটাকে আমরা কিভাবে বার করব? এই সূত্রের মাধ্যমে। আর ক্ষেত্রফল মানে এইটুকু অংশের মধ্যে কতটা জায়গা আছে এটা বার করতে গেলে এই সূত্র দরকার, ঠিক আছে। এবার কথা হলো দাদা, এতদূর তো বোঝা গেল, ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো। এটা কেন বললাম, কি জন্য বললাম, আসছি। এবারে আমরা শঙ্কু কিভাবে তৈরি করব দেখো। আচ্ছা এগুলো আমি সব থাক, এগুলো এপারে থাক, আমি এপারে আসি। দেখো আমি এই বড় বৃত্তকলাটা নিলাম, তাহলে কি হবে বলতো? এখান থেকে যদি আমি এরকম ভাবে আঁকি, ভালো করে বুঝবে, এই বড় ধরো বৃত্তকলাটা নিলাম, এখান থেকে এই চলে গেল, এখান থেকে ধরো এই চলে গেল, এটা একটা বড় বৃত্তকলা, ওই বৃত্তের কেটে নেওয়ার বড়টা নিলাম। এবার কথা হলো আমি শঙ্কু কিভাবে তৈরি করব। এই প্রান্তটা আর এই প্রান্তটা যদি আমি জুড়ি, ভালো করে দেখো, এই দুটো প্রান্ত ধরো কেটে নেওয়া অংশ আছে, এই দুটো প্রান্ত ধরো এই দুটো প্রান্তকে যদি আমি এরকম ভাবে জুড়ে দিই, ভালো করে ইমাজিন করতে পারছো কি? ম্যাথামেটিক্স মানে হচ্ছে ইমাজিনেশন। হ্যাঁ আমি কাগজ কেটে এনে দেখাতেই পারতাম, কিন্তু না, কাগজ কেটে এনে দেখানোর থেকে বড় কথা তুমি মাথার মধ্যে ছবিটা আনতে পারছো কিনা, এটাই ইম্পর্টেন্ট। তাহলে ধরো এইরকম, মানে এইখান থেকে এরকম কাটা আছে, জাস্ট ইমাজিন করো, নিজের হাতে নিজে বানাও, এরকম ভাবে কাটা আছে। আমি কি করলাম? এই দুটো প্রান্তটাকে ধরে এরকম ভাবে জুড়ে দিলাম,
তাহলে কেমন কেমন দেখতে হবে বলতো? আমি যদি এই দুটো প্রান্তকে জুড়ে দিই, দেখো তো এরকম দেখতে হয় কিনা। দেখো এরকম একটা ভি এঁকে দিলাম আগে, ঠিক আছে। ঠিক আছে, আমি কিন্তু এই দুটো প্রান্ত এখনো জুড়িনি, ঠিক আছে। আপাতত আমি এরকম ভাবে ধরে আছি, মানে এই দুটো প্রান্তকে ধরে এরকম ধরে আছি, মানে এইটা কোথায় চলে এলো, এইখানটায়। আর এইটাকে কি বলেছিলাম, ব্যাসার্ধ না, এটা কি এল। তাহলে এই যে মানটা বা এই যে মানটা, এটার ভ্যালু কি হবে, এল। ব্যাপারটা বোঝাতে পারছি? এবারে আমি যদি এইটা আর এই যে এই যে এই যে এই যে এই যে পরিধির এই অংশটা কি এইটা, ঠিক আছে, পরিধির এই অংশটা কি এইটা, ঠিক আছে। আচ্ছা তুমি বলো, এই দুটো কোণকে যদি আমি আস্তে 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 এরকম কাছে এনে যদি এরকম জুড়ে দিই, ধরে নাও এটা আমি আস্তে 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 আস্তে, এটা আমি হচ্ছে আস্তে 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 এই দুটো কাছে এনে এরকম জুড়ে দিলাম। যদি জুড়ে দিই, এই পরিধিটা কি হয়ে যাবে, আবার একটা বৃত্তে পরিণত হবে, হ্যাঁ কি না? এই দুটোকে আমি যদি এরকম ভাবে জুড়ে দিই, ধরো এটা জোড়া হয়ে গেছে, এরকম ভাবে জুড়ে দিলাম, তাহলে এটা কি একটা ফের বৃত্তের একটা তল তৈরি হবে, একটা বৃত্তাকার তল তৈরি হবে, ইয়েস অর নো? এটা কমপ্লিট বৃত্ত হলো, হ্যাঁ কি না? হলো তো? তাহলে এইটা যখন বৃত্ত হলো, তাহলে এরও নিশ্চয়ই একটা কেন্দ্র থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এটার যদি কেন্দ্র থাকে, তাহলে এখান থেকে এই যে দূরত্ব, এটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমরা ধরবো ছোট হাতের আর। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই যে শেপটা তৈরি হলো, এটাই হচ্ছে শঙ্কু। এই যে শেপটা তৈরি হলো, এটাকে আমরা কি বলবো, শঙ্কু। তার মানে এইটা থেকে আমরা এই যে তৈরি করলাম, এটার নামে, এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল পিকচার। শঙ্কু মানে কি, একটা 3D পিকচার। এটাই হচ্ছে তোমার কি, শঙ্কু তৈরি হলো। এবার কথা হলো, আচ্ছা এইগুলো তো তুমি তৈরি করলে বা বললে, অ্যাকচুয়ালি শঙ্কুর তো তৈরি হলো বুঝলাম, কিন্তু কথা হলো, তাহলে আমি কি বললাম, এই যে উচ্চতাটা, মানে এটাকে আমরা বলবো তির্যক উচ্চতা। শঙ্কুর এই উচ্চতাটাকে আমরা কি বলবো, তির্যক উচ্চতা। আর এইখান থেকে এই একদম এই লম্বা বরাবর যে উচ্চতাটা আসছে, এটাকে আমরা বলবো এই শঙ্কুর উচ্চতা, হাইট। মানে টোপরের একদম কেন্দ্র, মানে বৃত্তাকার টোপর হয়, তো তলটা কি হয়, টোপরের বৃত্তাকার হয়। তাহলে ওর কেন্দ্র থেকে পুরো টোপরের মাথা পর্যন্ত যেটা, সেটা হচ্ছে উচ্চতা। আর টোপরের এই ধারটাকে আমরা কি বলবো, মানে এই ধারটাকে আমরা বলবো স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। আর এই কেন্দ্র থেকে এতদূর পর্যন্ত মানে এই পর্যন্ত যেটা, এই যে উচ্চতাটাকে, এটাকে আমরা কি বলবো, এই শঙ্কুর উচ্চতাই, ঠিক আছে। আর এখান থেকে পরিধি পর্যন্ত, যেহেতু এটা একটা কমপ্লিট বৃত্ত হয়ে গেল, এই পরিধিটা যদি আমি জুড়ে দিই, আবার আর একটা বৃত্ত হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বলবো, তোমার একটা বৃত্ত যদি হয়, তাহলে এখান থেকে এই যে দূরত্বটা, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলবো, অবভিয়াসলি ব্যাসার্ধ বলবো, ঠিক আছে। এইটুকু আশা করি বোঝা গেছে। আচ্ছা চলো, এবারে আমাদের জানতে হবে এই বৃত্তের অ্যাকচুয়ালি কটা তল। ভালো করে দেখো, এই বৃত্তের এই যে গাটা, দেখো একটা টোপর আছে, ঠিক আছে, টোপরের এই যে চার ধারের যে গাটা, এটা একটা তল, এই তলটার নাম কি, বক্রতল, ঠিক আছে। আর একটা তল আছে নিচে, ঠিক আছে, বৃত্তাকার তল, এটা একটা তল। তাহলে মোট কটা তল হলো এখানে, দুটো তল। তাহলে শঙ্কুর কটা তল হলো, একটা এই বক্রতল, আর একটা নিচে হচ্ছে বৃত্তীয় তল। ব্যাস, কমপ্লিট। এবার কথা হলো দাদা, সবই তো হলো, এবারে আসবো এবার সূত্রতে, ঠিক আছে। আমরা দেখো, এর আগে আমরা লম্ব বৃত্তাকার চোঙ করেছিলাম, সেখানেও দেখো তিনটে তল ছিল না, একটা বক্রতল, ওপরে একটা বৃত্তাকার তল, নিচে একটা বৃত্তাকার তল, ঠিক আছে, তিনটে তল। কিন্তু এখানে কটা তল, দুটো তল। এবার কথা হচ্ছে, এই যখনই আমরা বক্রতল পেলাম, সেই বক্রতলের সূত্র বার করতে হবে। আমি আগে থেকেই বলে দিই, এই বক্রতলের সূত্রটা হচ্ছে, বক্রতলের সূত্র, ঠিক আছে। বক্রতলের সূত্রটা কি বলতো, দেখো, পাই আর এল। এবার কথা হচ্ছে, এই পাই আর এল সূত্রটা এলো কোথা থেকে, ঠিক আছে। এলো কোথা থেকে সেটা বুঝতে হবে না, নাহলে এটা মুখস্থ করবে, ভুলে যাবে দুদিন পরে। এলো কোথা থেকে জানলে ভুলবে না, ঠিক আছে। তাহলে এই যে বক্রতলের সূত্রটা কি পাই আর এল না, এটা এলো কোথা থেকে, চলো এবারে দেখা যাক। এবারে হচ্ছে বক্রতলের, আমি কি বলেছি, বক্রতল, এই যে বক্রতল মানে কি, টোপর আছে না, এরকম তো টোপরের এই যে তলটা, এই বক্রতলের ক্ষেত্রফল, এটা কি বক্রতলের সূত্র, দাঁড়াও এখানে একটু কারেকশন করে দিই, বক্রতলের ক্ষেত্রফল লেখো এখানে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, বক্রতলের এটা ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। কিন্তু পাই আর এলটা এলো কোথা থেকে? আচ্ছা আমি একটা কথা বলি, বক্রতলের যে ক্ষেত্রফল মানে কি, এই যে বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফল মানে এই চার ধারটা,
এই চারধারের সূত্রটা যে পাই আর এল সেটা এলো কোথা থেকে? আচ্ছা, কোথা থেকে এলো সেটা জানার আগে আমি জেনে নিই। দেখো এই যে পরিধিটা, এই পরিধির মানটা কত বলো তো? এই পরিধির মানটা কত? এই পরিধির মানটা এখানে লেখা আছে, এই যে θ/360 × 2πl। কেন πl না? কারণ তখন ব্যাসার্ধ l ছিল, ঠিক আছে। আচ্ছা, এই যে পরিধিটা, এটাই তো এখানে এই বৃত্তের পরিধির সাথে সমান হয়েছে। এই দুটোকে জুড়লেই তো তবে তো একটা গোটা বৃত্ত তৈরি হয়েছে। তাহলে এই বৃত্তের পরিধির সূত্র কি হবে? এটা কেন এই পাই আর এল এ যাওয়ার আগে এটা জানাটা খুব দরকার। এই বৃত্তের পরিধির সূত্র কি হবে? 2πr। দেখতে পাচ্ছ এই বৃত্তের এই যে শঙ্কু যেটা হয়ে গেল তার যে বৃত্তটা, এই বৃত্তাকার তলের পরিধি তাহলে কি হবে? 2πr, ঠিক আছে। এই পরিধিটাই তো এই বৃত্তকলার এই পরিধিটা, মানে এই যে সেক্টর, মানে এই যে দূরত্বটা বা এই যে রেখাটা, এই বক্ররেখাটার সঙ্গে সমান, ওই পরিধির সঙ্গে সমান। তাহলে এখানে যখন এই বৃত্তকলা তৈরি করেছিলাম তার এখান থেকে এইটুকুর দূরত্ব বা এইটুকুর মাপ কত? এইটা। তাহলে এখানের এই পরিধির মান অবভিয়াসলি এটার সাথে সমান, কারণ এটাকেই তো জোড়ার ফলে নতুন বৃত্ত তৈরি হয়েছে। তাহলে এর পরিধির মানটা যা হবে নিশ্চয়ই এখান থেকে এইটুকুর মান তাই হবে। এখান থেকে এইটুকুর মান কি? এইটা। তাহলে এইটা সমান সমান আমি লিখতে পারি θ/360 × 2πl লিখতে পারি, হ্যাঁ কি না? পারি। আচ্ছা, তাহলে এখানে দেখো পাই, এই পাই, তাহলে এখান থেকে আর এর ভ্যালু কি বার পেলাম? θ/360 × l পেলাম, হ্যাঁ কি না? আর এর ভ্যালু পেয়ে গেলাম এত, ঠিক আছে। এবারে তুমি আমাকে বলো, এবারে আমরা চাইছি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বার করতে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, তুমি আমাকে একটা কথা বলো, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বার করতে গেলে অ্যাকচুয়ালি এইটুকু অংশটাকে নিয়েই তো আমি শঙ্কু তৈরি করেছি। তাহলে এর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মানটা যদি আমি বার করি, এই ক্ষেত্রফল এর মধ্যে যতটা জায়গা আছে এটাই তো এর ক্ষেত্রফল। এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বার করলেই আমি এই বক্রতলের ক্ষেত্রফল পাবো, হ্যাঁ কি না? পাবো। এবার তুমি আমাকে একটা কথা বলো, ওই যে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আমি আগে থেকেই এখানে লিখে দিয়েছি, এই বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র এটা, বোঝাতে পারছি, হ্যাঁ কি না? এটা আমি মুছছি, ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এখানে করছি, দেখো। তাহলে ওই বৃত্তকলার আমি কি বললাম, এই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের এই বৃত্তকলার ক্ষেত্রফল বার করাটা খুব দরকার। ওখান থেকেই আমরা পাবো পাই আর এল এর সূত্রটা। এবার দেখো ভালো করে, তাহলে এই যে এই ক্ষেত্রফলটা কত? θ/360 × πl², ইয়েস অর নো? ব্যাপারটা বোঝো, বক্রতলের ক্ষেত্রফল যা, এই বৃত্তকলার ক্ষেত্রফলও তাই। তাহলে এখান থেকে আমি ওই সূত্রটা পাবো, মানে বক্রতলের ক্ষেত্রফল কিভাবে পাবো? ওই যে পাই আর এল এসছে, ওটা কিভাবে পাবো? এবারে দেখো ম্যাজিকটা, θ/360, ঠিক আছে। এটাকে আমি আচ্ছা দাঁড়াও, প্রথমে আমি এরকম ভাবে লিখি। আমি দেখো πl², তাহলে আমি এটাকে লিখতে পারি পাই এল, মানে পাই × l × l লিখতে পারি, ইন্টু θ/360 লিখতে পারি, ইয়েস অর নো? পারি। আচ্ছা, এবারে দেখো পাই এল যেমন আছে থাকলো, শুধু এইটুকুটা l × θ/360, মানে এইটা θ/360 × l যা, l × θ/360 তাই। এটার ভ্যালু কত? এটার ভ্যালু কি বার হয়েছে? আর, মানে এখান থেকে আর এর ভ্যালু কত বার হয়েছে? θ/360 × l। তাহলে এইটুকুটার জায়গায় আমরা আর লিখতে পারি, ইয়েস অর নো? পারি, হ্যাঁ কি না? পারি। তাহলে এখান থেকেই আমরা পেয়ে গেলাম পাই আর এল, সেই বিখ্যাত সূত্র যেটা কিনা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। বোঝা গেল, হ্যাঁ কি না? ভালো, এটা কিন্তু অনেক, মানে কি বলবো, এই পাই আর এল সূত্রটা এলো কেন? আমি দেখো শঙ্কুর আগে চোঙ যখন বুঝিয়েছিলাম তখন বক্রতলের সূত্রটা কোথা থেকে এলো?
তারপরে ওই চোঙের আয়তনের সূত্র কোথা থেকে এলো সব কিন্তু বুঝিয়েছি। ঠিক সেরকমই শঙ্কুর এই পাই আর এল সূত্রটা এলো কোথা থেকে সেটাও কিন্তু বললাম। ঠিক আছে, আশা করি তোমরা সবাই খুব ভালো বুঝতে পেরেছো। যদি একটু প্রবলেম হয় তোমরা ভিডিওটা আরেকবার দেখবে। ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। কার? শঙ্কুর। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই পাই আর এল, এখানে পাই আর এল প্রুভড। ঠিক আছে, তাহলে শঙ্কু তো বার হয়ে গেল। ঠিক আছে, চলো তাহলে বক্রতলের ক্ষেত্রফল তো বার করে দিলাম, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এগুলো সব আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। আমি এবারে কিন্তু মুছে দিলাম। ঠিক আছে, চলো এবারে হচ্ছে শঙ্কু আঁকবো ডাইরেক্ট। ঠিক আছে, শঙ্কু এঁকে শঙ্কুর আয়তনের সূত্রটা বোঝাবো। অ্যাকচুয়ালি এখানে শঙ্কুর না, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র বলবো, তারপরে শঙ্কুর আয়তনের সূত্র বললেই শঙ্কুর চ্যাপ্টার বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো এবার কথা হলো যে আমাদের আগে শঙ্কুটাকে আঁকতে হবে। ঠিক আছে, চলো এখানে শঙ্কুটা আঁকি। তাহলে এবার আমি একটু উল্টো ভাবে আঁকি। ঠিক আছে, দেখো শঙ্কুটাকে আমি এরকম ভাবে এঁকে দিলাম। ঠিক আছে, এটা তো কেন্দ্র, এটা তো আর। ঠিক আছে, এখান থেকে এটাকে আমরা কি বলবো? উচ্চতা। ডবল হয়ে যাচ্ছে। এখান থেকে এটাকে আমরা কি বলবো? উচ্চতা বলবো। ঠিক আছে, এখান থেকে এটাকে আমরা কি বলবো? উচ্চতা। এটা আর, এটাকে আমরা উচ্চতা এইচ ধরছি, আর এইটাকে আমরা কি বলছি? তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল ধরেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, আচ্ছা এবারে আমি তো দেখো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেছি, এখানে লিখে দিই বক্রতলের ক্ষেত্রফল কি বার হলো? পাই আর এল। যখন এই ক্ষেত্রফল পাবো এখানে কি হবে? একক, বর্গ একক, এটা যেন মাথায় থাকে। এককের জায়গায় মিটার থাকতে পারে, সেন্টিমিটার থাকতে পারে, যা ইচ্ছা। তাহলে বর্গ একক একটা সূত্র আমরা প্রমাণ করে ফেলেছি। এবারে কি আমি করাবো? কি বললাম? শঙ্কুর তল সংখ্যা দুটো, একটা বক্রতল আর একটা নিচে যেটা আছে বৃত্তীয় তল। তাহলে এবার আমার একটা কথা বলো, তাহলে দুটো যদি হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র খুবই সোজা। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এখানে লেখো যে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো বক্রতলের সূত্র তো আমরা প্রমাণ করে দিয়েছি, পাই আর এল, এটা তো পেয়েই গেছি। এর সঙ্গে যোগ হবে, অ্যাড করব কোনটা? নিচের এই যে বৃত্তটা তৈরি হলো বৃত্তীয় তল, বৃত্তীয় তলের বা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এখান থেকে আমি যদি কমন নিই, দেখো এখানে পাই আর, এখানে পাই আর স্কয়ার, তাহলে আমি পাই আর যদি বার করে নিই, এখান থেকে কমন নেওয়া মানে আমি কি বলেছি? বার করে নাও। তাহলে কি পড়ে থাকবে? এল প্লাস এখান থেকে দুটো আর থেকে একটা আর বার হয়ে গেলে একটা আর পড়ে থাকবে এত বর্গ একক। বোঝা গেল হ্যাঁ কি না? তাহলে বক্রতলের ক্ষেত্রফল বার হয়ে গেল, সমগ্র তলের ক্ষেত্রফল বার হয়ে গেল। ঠিক আছে, এবার কথা হচ্ছে দাদা আয়তনে যাওয়ার আগে, ঠিক আছে, আয়তনে যাওয়ার আগে কি করতে হবে? দেখো আমাদের একটা জিনিস খুব জানা দরকার। আচ্ছা সব ভুলে যাও, শঙ্কু টঙ্কু এখানে আছে সব ইনভিজিবল করে দাও। এই শুধু এইটুকুটা ভালো করে দেখো, এখান থেকে এই আমি যেটা দাগটা টানছি এইটাকে দেখতে কার মতন লাগছে বলো তো? মানে আমি যদি এইটুকুটাকে কেটে তুলে আনি এখানে, তাহলে ঠিক এরকম দেখতে লাগবে হ্যাঁ কি না? এটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা বলছি এটা হচ্ছে আর, এটা এইচ, এটা কি এল। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? আচ্ছা এবারে অনেক সময় জিজ্ঞেস করে এই তির্যক উচ্চতা বার করতে হবে। আমি কি বলেছি? শঙ্কুর এই যে ধারের যেটা, এইটাকে আমরা কি বলবো? তির্যক উচ্চতা। এটাকে আমরা বলবো এমনি উচ্চতা, মানে শুধু উচ্চতা যেটাকে বলবো, মানে পাতি বাংলায় যদি বলি। আর এটা কি? ব্যাসার্ধ, মানে আমরা ভূমি যেটাকে বলি। তাহলে এটা লম্ব, এটা ভূমি, আর এটা কি? অতিভুজ। যদি তির্যক উচ্চতা বার করতে বলে কি করব? কিছুই না, এই এল বা তির্যক উচ্চতা সমান সমান আমরা লিখতে পারি √8 স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা মনে রাখবে, অনেক সময় এই তির্যক উচ্চতা বার করতে বলে। তির্যক উচ্চতা বার করতে গেলে আমাদের উচ্চতা
এবং ব্যাসার্ধ। ঠিক আছে, শঙ্কুর যে নিচের যে তলটা বৃত্তীয় তলের ব্যাসার্ধ এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে আমরা অনায়াসে তির্যক উচ্চতা বার করতে পারবো। এটা কি পিথাগোরাসের উপপাদ্য, আশা করি তোমরা সবাই জানো। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এই তির্যক উচ্চতা বার করতে পারবো। বা যদি এরকম থাকে যে তির্যক উচ্চতা দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, মানে তোমার এই উচ্চতাটা দেওয়া আছে, তাহলে ভূমি বা ব্যাসার্ধ বার করতে হবে, সেটাও পারবো। বা ধরো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, লম্ব বার করতে হবে, সেটাও অনায়াসে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা বলে রাখলাম। ঠিক আছে, অনেক অঙ্কতে দেখবে তোমাদের তির্যক উচ্চতা বার করার পরে হয়তো এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যাই হোক সেটা আসবো। তাহলে এটা বোঝা গেল, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকেই আমরা পেয়েছি। তাহলে আমাদের মেনলি তিনটে সূত্র খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, এবারে পড়াবো সেটা হচ্ছে তোমার আয়তন। আয়তনটা বোঝার আগে চোঙটা আগে বুঝিয়েছিলাম না, সেই চোঙের উপরে অনেকটা নির্ভর করবে এই শঙ্কুর আয়তন বার করতে গেলে। আচ্ছা, তাহলে আমি এই পার্টটা মুছে দিই, আশা করি এটা নোট ডাউন হয়ে গেছে। চলো এটা মুছে দিলাম, এবারে আয়তন বার করছি। ঠিক আছে, আয়তন বার করতে গেলে আগে শঙ্কুটা আঁকি। দেখো এই এই একটা শঙ্কু আঁকি, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই শঙ্কুর ধরো আমি আয়তন এটা জুড়ে দিলাম এখন। ঠিক আছে, এটা একটা শঙ্কু, কিন্তু একটা কন্ডিশন আছে। শঙ্কুর এই যে ব্যাসার্ধ এটাকে আমরা আর ধরবো, আর এই যে উচ্চতাটাকে এটা আমরা এইচ ধরবো। একটা কন্ডিশন আছে, এই যে শঙ্কুর আমরা যে ব্যাসার্ধটা নিলাম আর যে উচ্চতা নিলাম, ঠিক সেম ব্যাসার্ধ এবং সেম উচ্চতার আমি একটা চোঙ নিচ্ছি। আর এটা এখানে একটা আমি চোঙ আঁকলাম। ঠিক আছে, এই চোঙটারও একটু বড় করেই আঁকলাম যাতে তোমরা বুঝতে পারো বা সুবিধা হয়। এই চোঙের যে ব্যাসার্ধ এবং এই যে উচ্চতা এইটা নিলাম, তাহলে এই চোঙেরই ব্যাসার্ধ আর উচ্চতা কি এইচ, মানে এই একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটা চোঙ নিলাম। এবার মজার ব্যাপারটা হচ্ছে এই শঙ্কু আকৃতির যে পাত্রটা নিলাম, ঠিক আছে, এর মধ্যে তো একটা জায়গা আছে, এটাই তো আয়তন, এটাই তো বার করব। এই যে আয়তন, দেখছি যে এই পাত্র ধরো জল তুললাম, জল তুলে এখানে ঢাললাম, দেখলাম এতটা ভর্তি হলো, ফার্স্ট ভালো করে বুঝবে। তারপর আবার এইটাকে নিয়ে, এটা যতক্ষণ না ভর্তি হবে ঢালবো, তো এটাকে আবার ভর্তি করে যেই ঢাকলাম, দেখলাম এতটা হলো জল। তারপর যখন আবার জল তুলে এটার মধ্যে ঢাললাম, দেখলাম পুরোটা ভর্তি হয়ে গেল। তার মানে আমি বলতে চাইছি যে এই শঙ্কুর একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট যদি আমি চোঙ নিই, তাহলে এই চোঙটাকে ভর্তি করতে, মানে এই চোঙের ভেতরে থাকা যে জায়গাটা, মানে ওটাই তো চোঙের আয়তন, এই এই আয়তনটাকে ভর্তি করতে এই শঙ্কুকে কবার ঢালতে হচ্ছে, শঙ্কুর মাপের জলকে কবার ঢালতে হলো, 3 বার। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি শঙ্কুর আয়তন, এখানে লেখো শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন তাহলে কি বার হলো? আচ্ছা, চোঙের আয়তন কি ছিল? পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এটা চোঙের আয়তন। কিন্তু শঙ্কুর আয়তন কি? শঙ্কুর আয়তন এটা 3 বার ঢাললে তবে একটা চোঙ ভর্তি হচ্ছে। তাহলে একে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই তবেই না একটা শঙ্কুর আয়তন বার হবে। তাহলে এটাকে আমি যদি একটু সুন্দরভাবে লিখি এটাকে, তাহলে আমরা কি লিখতে পারি? নিচে লিখছি দেখো, 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এটা কি লিখবো? ঘন একক। বোঝা গেল হ্যাঁ কি না? বোঝাতে পারলাম? তো এটাই বলতে চাইছি, মানে এই শঙ্কুর যে আয়তন, সেই একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট চোঙ নিলে এই শঙ্কুর আয়তনের যদি জল আমি ঢালি 3 বার ঢালতে হবে, তবে একটা চোঙ ভর্তি হবে। তাই জন্য আমরা বলছি এই চোঙের আয়তনকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তবে আমি ওই একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট চোঙের শঙ্কুর আয়তন পাবো। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি হলো? 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। আয়তন বার করা মানে কি? ঘন একক। তাহলে আজকে আমরা কি শিখলাম? বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল কি করে বার হলো, সমগ্র তলের ক্ষেত্রফল সেটাও বুঝিয়ে দিলাম অতি সহজে। আর এর আগে যেটা মুছে দিয়েছিলাম ওই তির্যক উচ্চতা বার করার, এবং সেটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বার করেছিলাম। এবং শঙ্কুর আয়তন কেন 1/3 পাই আর স্কয়ার এইচ হচ্ছে সেটাও বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা শঙ্কু সম্বন্ধে, মানে এই সূত্রগুলো আশা করি আর মুখস্থ করতে হবে না। তোমরা এই ক্লাসটা দেখবে মন দিয়ে, তোমাদের আর মুখস্থ করার দরকার নেই, অটোমেটিক্যালি মনে থাকবে। অঙ্ক মানে ফিলিংস, অনুভব করতে হবে, অনুভব করার জিনিস, এটা বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ আছে।
কি কারণ, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, যদি তুমি বোঝো তাহলে অঙ্ক করার প্রতি তোমার একটা আগ্রহ জন্মাবে এবং ভালো লাগবে, বোর লাগবে না, মানে অঙ্ক করতে মজা লাগবে, ভালো লাগবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, আজকে এই পর্যন্ত ক্লাস, মানে কনসেপচুয়াল ক্লাস কমপ্লিট। আশা করি তোমরা সবাই খুব ভালো বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আশা করি প্রবলেম হবে না। তোমরা একবার ধরো ভিডিওটা দেখলে বুঝতে পারলে না, নেক্সট বার আর একবার দেখবে, আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, চলো।